জুলাই ঘোষণা যখন দেওয়া হয়েছে তখন এই আন্দোলনে বা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী 4-5 জন মনের কষ্টে কক্সবাজার চলে গেছেন। 13 মাস হয়েছে এই সরকারের। এই 13 মাসের ডে 1 থেকেই আমরা সংস্কারের কথা বলছি। সংবিধানের উপরে একটা সনদ হতে পারে? আমরা 20টা পার্টি মিলে বসে একটা বানিয়ে দিলাম এবং বললাম যে এটা সংবিধানের উপর থাকবে, তাই সম্ভব? প্রফেসর ইউনূসের আইডিয়া সম্পর্কে জানেন, উনি যা চান তা করতে পারছেন বলে মনে করছেন? সবাই এরকম বলি না, অভূতপূর্ব জাতীয় ঐক্য স্থাপিত হয়েছিল জুলাই আগস্টে। এই ঐক্যটা কিসের? একটাই পয়েন্ট ছিল, শেখ হাসিনাকে চাই না। বাকি অন্য কোনো ব্যাপারে যারা যারা এই আন্দোলন করেছেন তাদের পরস্পরের মধ্যে কোনোদিন আলাপ আলোচনা হয়নি। রিয়েলিটি ইজ এ রিয়েলিটি, ইউ হ্যাভ টু কল স্পেড আ স্পেড। এটাই হচ্ছে সত্যি। আপনারা দেখেছেন 4 তারিখ পর্যন্ত আমি বলতে পারি, ধরেন আমার নিজের কথাই যদি জিজ্ঞেস করেন, বক্তৃতা করতে হয়, কথা বলতে হয়, রাজনীতি করি, অতএব সবসময় আসার কথা বলি। লড়াই মানে জিতবই, লড়াই করলে এটার পরাজয় নেই, এরকম করেই বলি। কিন্তু বহু মানুষকেই দেখেছি আমাকে প্রশ্ন করেছেন 4 তারিখে, গত বছরের 4 আগস্টে, ভাই কিছু হবে? যেটা সবসময় করেছে প্রায় 15 বছর ধরেই। আমি আমার মতো বক্তৃতা করছি, নিশ্চয়ই হবে, ইত্যাদি ইত্যাদি। আমার সেরকম ভিডিও আছে কিছু। কিন্তু 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তারপরে কি তা আমরা জানতাম না। 4 তারিখে তো জানতামই না, 5 তারিখেও জানতাম না। 5 তারিখে আন্দোলনের শক্তির ডাকে বাকি সব শক্তি একসাথে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করেনি। আর্মির চিফ ডেকেছেন ক্যান্টনমেন্টে, সবাই গেছি। সেইখানে প্রথম ক্যান্টনমেন্টের বৈঠকে যদি আমি যেতে পারিনি, গুলশান থেকে রওনা হয়েছিলাম, আমি যেখানে ছিলাম জাহাঙ্গীর গেট যেতে যেতে আমার 3 ঘন্টা লেগেছিল। পথের মধ্যে মানুষ, আমার গাড়ি কোনো স্টিন্টেড নয়, গ্লাস, অতএব সবাই দেখেছে, চিনেছে, গাড়ি থামিয়ে ফেলেছে, মানে উল্লাস ইত্যাদির মধ্যে দিয়ে যেতে যেতে পারি। সন্ধ্যায় বঙ্গভবনের বৈঠকে ছিলাম আমি। ওইখানে নতুন ধরনের সরকার নিয়ে কথাবার্তা খুবই কম হয়েছে, একদম হয়নি তা বলছি না। কি হয়েছে তার রেজাল্ট আপনারা পরে দেখেছেন। 5 তারিখে পরিবর্তন, 8 তারিখে সরকার। 8 তারিখে সরকার। 3 দিন লাগলো কেন? কারণ এর মধ্যে আমাদের সিদ্ধান্ত করতে হয়েছে কি সরকার হবে। আপনারা পত্রিকায় পড়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন ওনাদের প্রস্তাব ছিল একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে, কিন্তু বিএনপি সেটা একমত হয়নি। তাহলে জাতীয় ঐক্য কি ছিল তখন আমাকে বলেন। তারপর থেকে আপনারা দেখছেন লাগাতার ভাবে ফরহাদ মাজহার সাহেব বলেছেন এটা একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, শপথ হওয়া উচিত ছিল শহীদ মিনারে, সেই শপথ পাঠ করার উচিত ছিল কোন একজন শহীদের পিতা মাতা যাই হোক, সেরকম কেউ হয়নি। স্যাটায়ার করছিল। তারপরে সবাই এরকম বললে আমাকে জিজ্ঞেস করে, কিন্তু ফরহাদ ভাইয়ের ওয়াইফ তো গিয়ে আবার উপদেষ্টার শপথ দিয়েছেন, তার মানে উনি ওনার কথা বলেছেন। ওনাদের 2 জনের এই ব্যাপারে একমত ছিল না। জাতি তখন প্রায় পথভ্রষ্ট বলেন অথবা দিশাহীন হয়েছিল, বুঝতে পারছিল না কি করতে হবে। অতএব ডেকেছেন কাকে? প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। প্রফেসর মোহাম্মদ ইউনূস জীবনে কোনোদিন কোনো বিপ্লবের কথা বলেছেন? আমি কি করে অভ্যুত্থানের কথা বলেছেন? আপাদ মস্তক একজন সংস্কারবাদী। হি ইজ আ ডুয়ার, হি ইজ আ পারফর্মার, হি ইজ আ রিফর্মিস্ট, হি ইজ আ ওয়ান্ডারফুল পারসন। এই অর্থে যে উনি সারা দুনিয়াকে চমকে দিয়েছেন তার মাইক্রো ক্রেডিট দিয়ে। এখন উনি তার সোশ্যাল বিজনেস দিয়ে সারা দুনিয়াকে চমক দিচ্ছেন, নতুন একটা আইডিয়া করছেন। তো ওনাকে সব সময় দেখেছেন উনি একজন গণতন্ত্রী, নিখাত ট্রেডিশনাল যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে আছেন। তাকে সবাই যখন অনুরোধ করেছে আপনার স্যার দায়িত্ব নিতে হবে, উনি কি বলেছেন? এত যারা রক্ত দিয়েছে, এত বড় লড়াই করলো, তাদের অনুরোধ আমি ফেলতে পারলাম না, তাই চলে আসলাম। কিন্তু উনি এসে এয়ারপোর্টে কি বলেছেন? বলেছেন আমি যা বলছি তা মানতে হবে। জেদ করে বলেনি, এমন তেমনি আবদারের মতো করে বলেছেন আমি যা বলছি, যা বলবো সেটা মানতে হবে, না হলে আমি আবার চলে যাব। আমি সবসময় ভয় পাই। উনি আমার টিচার ছিলেন, সরাসরি প্রায় জায়গাতেই বলি, খুবই পছন্দ করি তাকে, এবং তার শিক্ষাদান অভূতপূর্ব ছিল। কিন্তু তারপরেও উনি ছেড়ে চলে যাবেন এই যে বললেন, আমি তখনও বলেছি যখন তখন এরকম কাজ করতে পারে, করলো না মাঝে একবার।
ওই নাহিদ ইসলামই বললো যে উনি চলে যেতেন, আমরা সবাই বোঝাচ্ছি ইত্যাদি ইত্যাদি। তারপরে যখন আমাদেরকে উনি ডাক্তার গিয়ে জিজ্ঞেস করলাম, বললো যা করতে চাচ্ছিলাম তা তো করতে পারছি, তাহলে থেকে লাভ কি? আপনারা কি এখন প্রফেসর ইউনূসের আইডিয়া সম্পর্কে জানেন? উনি যা চান তা করতে পারছেন বলে মনে করছেন? যে অন্তর্বর্তী সরকার আছে তারা এরকম মনে করছে যে আমরা যা করতে চাই তা করতে পারবো? যে জুলাই সনদ নিয়ে কথা বলছেন, সেই জুলাই সনদের ড্রাফটিং এবং সবকিছু করবার কাজ কে করছে? ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের মূল দায়িত্বটা পালন করছেন প্রফেসর আলী রিয়াজ, যিনি ভাইস চেয়ারম্যান এটার। প্রফেসর আলী রিয়াজের কি কথা ছিল? প্রথমে বেশি বলেছিলেন রিরাইটিং অফ দি কনস্টিটিউশন, পুনর্লিখন করতে হবে সংবিধান। উনি সেই লাইনে গেছেন? জাননি। কি লাইনে গেছেন দেখছেন সেটা আপনার অ্যাবসলিউটলি। যখন আপনার 7A 7B চলে গেল কনস্টিটিউশন থেকে, বেসিক্স অফ দি কনস্টিটিউশন বদলে গেল, তখন আপনি যে কোনো জিনিস অ্যামেন্ড করতে পারেন। আগে যখন বেসিক্স অফ দি কনস্টিটিউশন ছিল, তার মানে হচ্ছে এতগুলো জিনিস আছে, অলমোস্ট 1/3 অফ দি কনস্টিটিউশন, কোথাও হাত দিতে পারবেন না, কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল এখন। এরপরে হলো আপনি সবই বদলাতে পারেন। অতএব ধারণাটা বদলে গেল। যদি সব অ্যামেন্ডমেন্টই করা যায় সব কিছু, তাহলে আমরা তো অ্যামেন্ডমেন্ট করেই এটা সংশোধন করতে পারি। নতুন কনস্টিটিউশন লিখতে অসুবিধা কি? অথবা একটা গণপরিষদ করলে সমস্যা কি? সমস্যা একটা হতে পারে। আপনি তো প্যান্ডোরার বাক্স খুলে দিলেন। তখন যখনই আপনি বলবেন যে গণপরিষদ করবো, তার মানে আপনি নতুন কনস্টিটিউশন বানাতে চান। তো নতুন কনস্টিটিউশন যদি বানান, তারপরে প্যান্ডোরার বাক্স খুললেন। বন্ধ করতে পারবেন সে বাক্স? যারা খুলবেন তারা যদি বলতে পারেন হ্যাঁ আমরা বন্ধ করতে পারবো, তারা করুক। কিন্তু যারা ওই দায়িত্ব নিয়ে এসছেন, যাদেরকে এই শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দানকারীর নেতৃত্ব দিল, তারাই বলছেন তারা ওই পথে যাচ্ছেন না। এবং দেখেন প্রফেসর ইউনূস কি করলেন? কোনো বৈপ্লবিক পথে, এমনকি অভ্যুত্থানেরও যে ট্রেডিশন থাকে, অলমোস্ট সারা পৃথিবীতে কোনো অভ্যুত্থান অত বেশি অর্গানাইজ হয় না, খুব বেশি স্বতঃস্ফূর্ত হয়। এই স্বতঃস্ফূর্ততার কারণগুলো প্রশ্ন শুরুতেই হয়তো রিজলভ করা থাকে না, কিন্তু ধীরে ধীরে রিজলভ করতে হয়। এই জন্যই ফরাসি বিপ্লব একটা হয়নি, পরপর কয়েকটা হয়েছে। এই যে সেকেন্ড রিপাবলিক বলে, থার্ড রিপাবলিক বলে, কিরকম কারণে? বিকজ ফার্স্ট রিপাবলিক চলে নাই, ইভেন সেকেন্ড রিপাবলিক চলে নাই, তারপরে একটা একটা করে চেঞ্জ এরকম আসতে থাকছে। এই প্রেক্ষিতে উনি মনে করলেন তারও কনস্টিটিউশনালি, মানে আইনগতভাবে, সাংবিধানিকভাবে, বৈধভাবে ক্ষমতা পেতে হবে। সেই জন্যই তো চুপ্পু আছেন, সামনে চুপ্পু জান দিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। উনি কিন্তু নড়েননি। কেন নড়েননি? উনি মনে করেছেন আমাকে আইনগত বৈধতা দিতে পারে কেবলমাত্র 106, আর কিছু দিতে পারে না। সংবিধানের 106 ধারা, যার ভিত্তিতে আপনি সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে এসছেন, তার ক্ষমতায় বৈধতা দেওয়ার জন্য। কিন্তু তখন কন্টেস্ট করতে পারেননি, এটা করেননি। আসিফ নজরুলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, প্রশ্ন তো উঠেছিল যে জাতীয় সরকার করা হবে কি হবে না, উনি বলেছেন না। তাকে পরে জিজ্ঞেস করেছে, উনি বলেছেন এই প্রশ্ন তো তখন আসেনি, আমাদের মাথার মধ্যে ছিল না। এখন আমি জানি না নাহিদ কিভাবে বলেছেন, আসিফ কিভাবে বলেছেন, এটার ব্যাপারে ডক্টর ইউনূসের কাছে কোনো কথা বলা হয়েছিল কিনা। কিন্তু আপনার যাত্রা হয়েছে যে যখন আপনি অভ্যুত্থানকে কিংবা বিপ্লবকে স্পষ্টতই সংসদের কাছে বা সংসদীয় গণতন্ত্রের কাছে সব ছপে দিয়েছে। দেখেন, জুলাই ঘোষণা যখন দেওয়া হয়েছে, তখন এই আন্দোলনে বা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী 4-5 জন মনের কষ্টে কক্সবাজার চলে গেছেন। সবাই জানি আমরা কেন। ওনারা মনে করেছেন এই ঘোষণার মধ্যে দিয়ে সম্পূর্ণ অভ্যুত্থানটাকে সংসদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। লিখিত তো তাই ছিল। ঘোষণা যেটা আপনাকে বৈধতা দেবে, এই ঘটনা এই ছিল, এটা একটা অভ্যুত্থান ছিল, এটা একটা বৈপ্লবিক ব্যাপার ছিল, পরিবর্তন করা যেত। এরকম কিন্তু নয় যে গণতান্ত্রিক ভাবে আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবেন না। বিশ্বজুড়ে সবচাইতে বেশি বিপ্লবের যে গুরু মানা হয় যাকে কার্ল মার্কস, তিনিও বলেছেন ইংল্যান্ডকে দেখে যে লন্ডনে বা ইংল্যান্ডে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র করা সম্ভব, যদি গণতন্ত্রের চর্চা সেই রকম স্পষ্ট থাকে, মুক্ত থাকে। এইখানেও সেই পথে কি করা যেত? প্রফেসর ইউনূস যেটা করতে এসেছেন সেটা হচ্ছে ওই সংস্কার করা, এবং সেই সংস্কারের পথটা খেয়াল করে দেখেন।
15 বছর ধরে আমরা যে লড়াই করলাম, এতগুলো দল মিলে একসাথে বসে যে সরকারি কর্মসূচি তৈরি করলাম, যে 31 দফা কর্মসূচি তৈরি করলাম, প্রফেসর ইউনূস এই 31 দফার খোঁজ করেননি। যে দেখি তো আপনারা কি প্রস্তাব করেছিলেন, আপনাদের সঙ্গে একটু বসি, কথা বলি, কিরকম করে এটা করা যায়। উনি একেবারে নতুন স্টাইলে কাজটা শুরু করেছিলেন। সেগুলো সবাই জানে। আপনারা 166টা প্রস্তাবনা দেওয়া হলো, স্প্রেড দেওয়া হলো, 5টা বিষয়ের উপরে 6টা বিষয়ের উপরে সবাই আমরা টিক পয়েন্ট দিয়ে আমাদের কথাবার্তা বলতে লাগলাম। তারপরে কাজগুলো চলতে থাকলো। উনি তখনই বললেন একটা কথা, এই যে বিভিন্ন প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নের জবাবগুলোকে সন্নিবেশিত করব, সংশ্লেষণ করব, একসাথে মিলাবো এবং তার মধ্যে থেকে সব মিলে যে ঐক্যমত্য পাবো সেটাই সংস্কার করব। যেটা ঐক্যমত্য হবে না, উনি বলেছেন আমি তো সংস্কার চাপিয়ে দিতে পারবো না। কোনোটাই নতুন কথা নয়। আজকের দিনে যে কথা আসছে তা কিন্তু নয়, এই কথা আগেই আসছে। যারা আজকে আমরা এই ব্যাপারে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছি, মত পার্থক্য করছি, মতান্তর হচ্ছে, তাদের ভাবা দরকার এটা একটা ধারাবাহিক ব্যাপার। 13 মাস হয়েছে এই সরকারের। এই 13 মাসের ডে 1 থেকেই আমরা সংস্কারের কথা বলছি। যে ঘোষণা দেওয়া হয়েছে, জুলাই ঘোষণা, সবাই এগ্রি করেন? আমাকে যদি জিজ্ঞেস করেন, অনেক রিজার্ভেশন আছে। বলবেন কেন আপনি তো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ইউনূস সাহেবের সঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলেন, আর আমি তো কিছু জানি না যে ওর মধ্যে কি লেখা আছে। আমাকে বলা হয়েছে আসেন, যেহেতু আমার টিচারের একটা রেসপেক্টের কারণে হোক অথবা রাজনৈতিক বিবেচনা জিজ্ঞেস করেছি ওর মধ্যে আছে কি, বলেছে এমন কিছু নাই যাতে আপনার আপত্তি হতে পারে, দেখবেন আপনি এসে। আচ্ছা, তখন দেখা কিংবা প্রতিবাদ করার কোনো সুযোগ তো নেই। এখন আছে কোনটা? জুলাই সনদে। জুলাই সনদটা বেসিক্যালি কি? এটা হচ্ছে আপনার রিফর্ম প্রোগ্রাম, তাই তো? সংস্কারের যে কর্মসূচি সেটা, এইটার একটা মুখবন্ধ দিয়েছে, শেষে আবার কিছু অঙ্গীকারের কথা বলেছে। সেই অঙ্গীকারের কথা যখন বলেছে তখন বলেছে এই জুলাই সনদে যা থাকবে সেটাই হবে চূড়ান্ত, কোনো কোর্টের রায় কিংবা সংবিধানের কোনো কিছু এটার উপরে থাকতে পারবে না। হতে পারে এটা সংবিধানের উপরে একটা সনদ হতে পারে? আমরা 20টা পার্টি মিলে বসে একটা বানিয়ে দিলাম এবং বললাম যে এটা সংবিধানের উপর থাকবে, তাই সম্ভব? অপোজ করেছি। কি বলবেন এখন? এখন এই সংবিধানের বিতর্ক আপনারা অনেকে এরকম মনেই করতে পারেন আজকে সংবিধানকে কেন সামনে নিয়ে আসছে, এটা কি সংস্কারের বিকল্প? না, হবার কথা নয়। কিন্তু সংবিধানকে বাইপাস করে, সংবিধানকে অস্বীকার করে কি সংস্কার করতে পারবেন? আপনি তো সংসদীয় গণতন্ত্র এগ্রি করছেন না, কি করছেন না? আপনি কি বৈপ্লবিক সরকার করেছেন? করেননি তো। বৈপ্লবিক সরকার করতে চান, আবার করতে পারবেন, পারলে করেন। তার এই সংসদীয় এক্সারসাইজে যাওয়ার তো দরকারই নেই। আমি যদি পারি দলে থাকবো, না পারে থাকবো, আমি যে পথে ঠিক মনে করি সেই পথে থাকবো। কিন্তু এইখানে ঢাক ঢাক গুড়গুড় করবার কোনো জায়গা নেই। এখানে কিছু লুকে রেখে, ওই যে গুপ্ত রাজনীতির মতো কিছু রেখে দেবো, কিছু প্রকাশ করবো, এরকম করে করবার সুযোগ নেই।